হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টুডেন্টস লাস্ট চ্যাপ্টার এসএলসির মিডল স্কুল প্ল্যাটফর্মে। এটা মিডল স্কুল প্ল্যাটফর্মের প্রথম ক্লাস, আর আজকের ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের 20 মার্কের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 20 মার্কের মধ্যে পাংচুয়েশনের একটা প্রশ্ন, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ একটা প্রশ্ন, তারপর রাইট ফর্ম অফ ভার্ব এবং ট্রান্সফরমেশন, এই চারটা টপিকের চারটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর যেখান থেকে আলোচনা করব সেটা হচ্ছে আমার প্রাইভেট ব্যাচের প্রশ্নপত্র। তো শুরু করছি গ্যাপ ফিলিং দিয়ে। কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স। এখানে বক্সের মধ্যে যে শব্দগুলো আছে, যে ওয়ার্ডগুলো আছে, সেগুলো থেকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা এই শূন্যস্থানগুলোতে বসাবো। এখন এই ওয়ার্ডগুলো আমরা কিভাবে বসাবো? অনেকেই হয়তো এগুলো বাংলা অনুবাদ করে ওয়ার্ডগুলো বসাতে পারেন, আবার অনেকেই বাংলা জানো না। সেক্ষেত্রে তোমার কাজ কি? তোমার প্রথম কাজ কখনোই এইখানে যা আছে তা না পড়া, তোমাকে পড়তে হবে এটা। আর দ্বিতীয় কাজ হচ্ছে মাথায় রাখা এখানে আসলে কি থাকবে। এখানে পার্টস অফ স্পিচ থাকবে। আমি পার্টস অফ স্পিচ কে পিওএস বলতেছি। পি তে পার্টস, ও তে অব, আর এস তে হচ্ছে স্পিচ। পার্টস অফ স্পিচ থাকবে, আর্টিকেল থাকবে, প্রিপোজিশন থাকবে। এরপর দেখো এখানে কি বলছে, ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। তার মানে এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো তুমি একবারের চেয়েও বেশি ব্যবহার করতে পারবা, কিন্তু শব্দগুলা কিন্তু চেঞ্জ করতে পারবে না। এই সেম শব্দগুলাই তোমাকে এখানে বসাতে হবে। আর তোমরা যখন ক্লাস 7 উঠবা তখন দেখবে এখানে লেখা আছে তুমি চাইলে সেই শব্দগুলোকে পরিবর্তনও করতে পারবে, কিন্তু এখন এখানে কিন্তু পরিবর্তন করা যাবে না। কিন্তু তুমি চাইলে এই শব্দগুলো একবারের বেশি ব্যবহার করতে পারবা, কিন্তু এই জিনিসটা মাথায় এখন এনো না। এখন জাস্ট আনবা কি, তোমার এখানে 10টা ওয়ার্ড আছে, 10টা ওয়ার্ড 10টা জায়গায় তোমাকে বসাতে হবে। যদি প্রয়োজন পড়ে তারপর তুমি চিন্তা করবা এখান থেকে কোনো শব্দ একবারে বেশি ব্যবহার করা যায় কিনা। এখন তুমি জানো এই বক্সের মধ্যে যা আছে সবকিছু হয় পার্টস অফ স্পিচ, নয় আর্টিকেল, নয় প্রিপোজিশন, এই তিনটা যে কোনো একটা। এখন তুমি চাইলে পেসেজটা পড়তে পারো, কিন্তু পেসেজ পড়ে তোমাকে টেন্স বোঝার কোনো দরকার আছে যে এই পেসেজটা কোন টেন্সে আছে? সেটা বোঝার কোনো দরকার নাই। কেন বোঝার দরকার নাই? কারণ এখানে তোমাকে এই শব্দগুলো পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়ছে না। রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমাকে এগুলো পরিবর্তন করতে হয়, টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হয়, যেটা এখানে করতে হবে না। এখানে জাস্ট যে শব্দগুলো আছে সেই শব্দগুলাই ব্যবহার করবে। এখন আর্টিকেল কখন ব্যবহৃত হয়? কনসোনেন্টের পূর্বে ব্যবহৃত হয়। চেক করো কোথায় কোথায় কনসোনেন্ট আছে। এখানে এটাতে কনসোনেন্ট আছে। আর এই জায়গাতে দেখো এই শূন্যস্থানটার মধ্যে তুমি এই আর্টিকেলটা কোনোভাবেই কিন্তু বসাতে পারবা না, কারণ আর্টিকেলটা কোনো একটা শব্দের পূর্বে ব্যবহৃত হবে। এখানে এরপরে কোনো শব্দ নাই। সো সি নাম্বারে এফ হবে না, এটা তুমি শিওর হয়ে গেলা। তাহলে এটাও আর্টিকেল, এই দাটাও সি নাম্বারে হবে না, এটাও তুমি শিওর হয়ে গেলা। দা এবং এ এখানে হচ্ছে না, তাহলে দুইটা অপশন তুমি এলিমিনেট করে দিচ্ছ, মানে বাদ দিয়ে দিচ্ছ, এই দুটো এখানে হবে না। তারপর দেখো এখানে আছে ক্লিন, এই জায়গাতে সি আছে, তুমি এই জায়গার মধ্যে এগুলো বসালে বসাতে পারো। জাস্ট আমি বুঝাচ্ছি যে কোথায় কোথায় তুমি এগুলো বসাতে পারবা, এ বা দা। এরপর দেখো জাম, এস আছে। এস যেহেতু, তাহলে এটা কি একটা প্লোরাল শব্দ? তো প্লোরালের পূর্বে তো এ কখনো ব্যবহৃত হবে না। এরপর দেখো এইখানে ইম্পর্টেন্স, ইম্পর্টেন্সের ক্ষেত্রে এ ব্যবহার করা যাবে? যাবে না, কারণ এখানে আই আছে। তাহলে এখানেও কি এ ব্যবহৃত হচ্ছে না। তারপর এইখানে এ ব্যবহার করলেও করতে পারো। কেন করতে পারো? কারণ পিটা কি এখানে কনসোনেন্ট। তারপর এই জায়গাতে দেখো এল আছে, এটাও কি একটা কনসোনেন্ট। তো এইভাবে তুমি চিন্তা ভাবনা করতে পারো যে কোথায় কোথায় এ ব্যবহার করা যাবে, কোথায় কোথায় এ ব্যবহার করা যাবে না। তাহলে তুমি দেখছো সিতে এ ব্যবহার করা যাচ্ছে না, অ্যাপতে এ ব্যবহার করা যাচ্ছে না, এরপর এখানে এ ব্যবহার করা যাচ্ছে না, তিনটা অপশনে এ ব্যবহার করা যাচ্ছে না। হয় এখানে ব্যবহার করতে হবে, এখানে ব্যবহার করতে হবে। এখন দেখো এখানে আছে ডিপেন্ডস। যখনই দেখবা কোথাও ডিপেন্ডস আছে আর বক্সের মধ্যে যদি অন থাকে, চোখ বন্ধ করে অন উত্তর করবা। এই জায়গায় কি হবে? অন হবে। এখন এ বসাতে পারো কোথায় কোথায়? এই জায়গায় বসাতে পারো, এই জায়গায় বসাতে পারো। এখন দেখো তো এখানে কি বলছে, ইউর হোম অ্যান্ড এ ক্লিন। কোনো অর্থ প্রকাশ পাচ্ছে? এক লিন এটা কিছু হতে পারে? কিছু হতে পারে না, তাই না? তাহলে এখানে কি হবে? হোম এন্ড মানে বাড়ি এবং বাড়ির আশপাশ, তো আশপাশ কোথায় আছে? এই সারাউন্ডিংস। সারাউন্ডিংসটা কি? আশপাশ। তাহলে এখানে কি হবে? এই অপশনটা হবে, ই নাম্বারটা। এখন বাকি থাকে কোনটা কোনটা বলো তো? এ বসানোর জায়গা, এই জায়গাটাই শুধু বাকি থাকে, আর এই জায়গাটা। এখন তো ইট ইনক্লুডস এ লাইক, এখানে ওয়াশিং হ্যান্ডস আছে, ব্রাশিং টিথ আছে, বাথিং আছে। অ্যান্ড বাথিং মানে তিনটা জিনিস একসাথে অ্যাড করছে। এটাও তো একটা প্লোরাল থিং আসতেছে না? মানে একের অধিক বিষয় আসছে, আর একের অধিক বিষয়ের ক্ষেত্রে তো অ্যাপ ব্যবহার করা যায় না। আর মূলত লাইকের আগে অ্যাপ ব্যবহার করা যায় না। এই লাইক মানে কিন্তু পছন্দ না, এটা অর্থ কি বোঝাচ্ছে? মত অর্থে বোঝাচ্ছে। তাহলে বলো তো এখানে কি হচ্ছে? হাত ধোয়া, দাঁত ব্রাশ করা, আবার গোসল করার মতো অভ্যাসকে বোঝাচ্ছে, যেটা এখানে রয়েছে। তাহলে ইট ইনক্লুডস অভ্যাস। অভ্যাস কোনটা? যে বারবার অনুশীলন করে। এখানে যে প্র্যাকটিসেস শব্দটা আছে,
এটা দ্বারা কি বোঝাচ্ছে? অভ্যাস বোঝাচ্ছে। তাহলে এ নাম্বারে কি বলবে? প্র্যাকটিসেস বলবে। আলটিমেটলি বাকি থাকে শুধু যে নাম্বার, এখানেই দেখবা তুমি এ বসতেছে। তুমি যখন প্রথমটা মিলাতে পারছো না, দ্বিতীয়টা মিলাতে পারছো না, তো এইভাবে চেষ্টা করবা যে কিভাবে বসাতে পারো। এখন বলবা যে বিতে কেন বলেন না, কারণ বিতে দেখো লাস্টে আর কিছু নেই, ফুল স্টপ আছে, এখানে তো এমনিতেই বসবে না, তাই না? এখন দেখো তুমি এখানে এ নিয়ে আসছো, এখানে অন নিয়ে আসছো, এখানে সারাউন্ডিংস নিয়ে আসছো, আর এখানে প্র্যাকটিসেস নিয়ে আসছো। ইট ইনক্লুডস প্র্যাকটিসেস লাইক ওয়াশিং হ্যান্ডস, হাত ধোয়ার মতো, ব্রাশিং টিথ, দাঁত মাজার মতো, অ্যান্ড বাদিং। প্রতিদিন করো না এটা তোমরা? তাহলে এখানে রেগুলারলি অর্থ কি? প্রতিদিন বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে? রেগুলারলি হবে। রেগুলারলি হবে, তাহলে এটা হচ্ছে কি বি নাম্বার। কিপিং ক্লিন প্রিভেন্টস, প্রিভেন্টস অর্থ মনে রাখবা, প্রিভেন্টস অর্থ মানে কি? বিরত রাখে বা বাধা দেয়। কিপিং ক্লিন প্রিভেন্টস দ্য স্প্রেড অফ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ছড়িয়ে পড়তে বাধা দিচ্ছে কাকে? রোগকে, ডিজিজকে। তাহলে এটা কি হবে? কিপিং ক্লিন প্রিভেন্টস দ্য স্প্রেড অফ ডিজিজ। এই জায়গায় কি হবে? ডিজিজ হবে। এটা হবে। এটা তাহলে কত নাম্বার? সি নাম্বার। এটা হয়ে গেল। এখন দেখো, গুড হাইজিন মেক্স পিপল ফিল ফ্রেশ। তুমি কথাই কথাই দেখবা মাঝে মাঝে মানুষে বলে আমি কমফোর্টেবল ফিল করছি না। তাহলে কমফোর্টেবল ফিল করা, এখানে ফিল আছে না? ফিল ফ্রেশ, তাহলে এন্ড কি হবে এখানে? কমফোর্টেবল হবে। তাহলে এই ডি নাম্বার এইটা হবে। তারপর কি? ইট ইজ ইম্পর্টেন্ট টু কিপ ইউর হোম অ্যান্ড সারাউন্ডিংস, এটা তো আমরা আগেই দেখে আসছি। এটা গুরুত্বপূর্ণ যে তোমার বাড়ি এবং বাড়ির আশপাশটা পরিষ্কার রাখা। পার্সোনাল হাইজিন মানে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রটেক্টস, প্রটেক্ট মানে কি? রক্ষা করা। তোমাকে রক্ষা করে কোত্থেকে? প্রটেক্ট ইউ। কোত্থেকে? থেকে অর্থে। আর থেকে অর্থে কি ব্যবহৃত হয়? ফ্রম ব্যবহৃত হয়, তাই না? তাহলে তোমাকে রোগ জীবাণু থেকে কি করে? বাঁচিয়ে রাখে, রক্ষা করে। তোমার যে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্ন, তুমি যদি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকো, তাহলে বাকিরা তোমাকে জোর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে? পারবে না তো। তো তোমাকে নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো তুমি যখন নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হবা, তখন তোমাকে কি করবে? এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা রোগ বালাই, রোগ জীবাণু থেকে তোমাকে রক্ষা করবে। তাহলে এটা কি? ফ্রম। ফ্রম কত নাম্বার? এফ নাম্বারে ফ্রম হবে। এরপর দেখো, স্কুলস টিচ চিলড্রেন ড্যাশ ইম্পর্টেন্স অফ হাইজেনিক হ্যাবিটস। এই জায়গায় বলো তো কি ব্যবহৃত হবে? তোমার বিদ্যালয় তোমাকে কি শেখাচ্ছে? স্বাস্থ্যবিধি মেনে চলার যে অভ্যাসটা, সেটার গুরুত্বটা শেখাচ্ছে। তোমাকে যদি না বোঝায়, তোমাকে এখন আমি যেরকম ভাবে বোঝাচ্ছি সেভাবে যদি তোমাকে কেউ না বোঝায় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাহলে তুমি কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা? থাকবা না তো। আর এই জিনিসটা তোমাকে শেখাচ্ছে কি? তোমার প্যারেন্টস তোমাকে শেখাচ্ছে, তোমার বাবা মা তোমাকে শেখাচ্ছে। আর শেখাচ্ছে কারা? তোমার বিদ্যালয়ের শিক্ষকরা। যখন তোমার হাতের নখ বড় থাকে, তোমাকে বলে না হাতে নখে ময়লা জমছে, তুমি নখ পরিষ্কার করো না কেন? এটা বলে। তারপর ছেলেদেরকে চুল কাটার কথা বলে। চুল বেশি বড় হয়ে গেলে কিছু শিক্ষক থাকে, সেই চুলগুলোতে টান দেওয়া শুরু করে, ওইগুলো কাটতে বলে। তো এগুলো কারা শেখাচ্ছে? শিক্ষকরা শেখাচ্ছে। শিক্ষকরা কোথায় থাকে? বিদ্যালয়ে থাকে। তাহলে এটা কি একটা নির্দিষ্ট বিষয়, তাই না? কেন নির্দিষ্ট? কারণ কি? ইম্পর্টেন্স অফ হাইজেনিক হ্যাবিটস, স্বাস্থ্যবিধির যে অভ্যাসটা, এটা শেখার যে গুরুত্বটা, সেটা তো নির্দিষ্ট, তাই না? কারণ স্বাস্থ্যবিধি মেনে চললেই আমরা সুস্থ থাকবো। তো এই জিনিসটা কি? নির্দিষ্ট। সো এখানে কি হবে? দ্য ইম্পর্টেন্স। স্কুলস টিচ চিলড্রেন দ্য ইম্পর্টেন্স অফ হাইজেনিক হ্যাবিটস। এরপর ইউজিং ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি ব্যবহার করা, ফর ড্রিঙ্কিং, পান করার জন্য, অ্যান্ড কুকিং মানে কি? রান্না করার জন্য, ইজ এসেনশিয়াল। এসেনশিয়াল মানে কি? প্রয়োজনীয়। পরিষ্কার পানি খাবার জন্য এবং রান্নার জন্য ব্যবহার করা কি? খুবই গুরুত্বপূর্ণ বা খুবই প্রয়োজনীয়। এ হেলদি এনভায়রনমেন্ট ডিপেন্ডস অন প্রপার ওয়েস্ট ডিসপোজাল। ওয়েস্ট মানে কি? ময়লা আবর্জনা। একটা সুস্বাস্থ্যকর পরিবেশ নির্ভর করে কিসের উপর? যেখানে ময়লা আবর্জনা গুলাকে নষ্ট করা হয়। আমরা যদি পচে না এমন সব জিনিসপত্র ব্যবহার করি এবং একটা জায়গায় ফেলে রাখি, সেই জায়গাটাকে নষ্ট করে ফেলবে, বসবাসের যোগ্য হবে না। আর সেখান থেকে দুর্গন্ধ বাতাসে মিশে বাতাসের বায়ুটাকেও নষ্ট করে ফেলবে। তাহলে সুস্থ একটা পরিবেশের জন্য আমাদের কি করতে হবে? এই বর্জ্য নিষ্কাশন গুলাকে নষ্ট করতে হবে, সেটাকে সঠিক নিয়মে নষ্ট করতে হবে। অনেকে আবার কি আগুন ধরায় দেয়, তখন কালো ধোঁয়াতে কি হয়? সেটাও কি বায়ুতে মিশে বায়ু দূষণ করে, তাই না? তো এই জন্যই বলছে একটা সুস্বাস্থ্যকর পরিবেশ নির্ভর করে কোথায়? সঠিক বর্জ্য নিষ্কাশনের উপর। নিষ্কাশন মানে এখানে কি? বর্জ্যগুলোকে নষ্ট করা আর কি। এভরিওয়ান শুড প্র্যাকটিস গুড, প্র্যাকটিস কি করবে তারা? এখানে কি আছে? হাইজিন। মানে তাদেরকে এটা স্টে হবে, সে না, স্টে সেফ অ্যান্ড হেলদি। প্রত্যেককেই ভালো স্বাস্থ্যবিধি মেনে চলার একটা অভ্যাস করতে হবে। কেন? সুরক্ষিত এবং সুস্বাস্থ্য থাকার জন্য। হাইজিন ইজ দ্য ফাউন্ডেশন অফ ড্যাশ লং এ হেলদি লাইফ। এটা কি হবে? লং মানে কি? একটা দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবনের জন্য স্বাস্থ্যবিধি হচ্ছে একটা দীর্ঘ এবং সুস্বাস্থ্য জীবনের ভিত্তি। তো তুমি যদি স্বাস্থ্যবিধি মেনে চলো, তাহলে তুমি দীর্ঘজীবী হবা এবং স্বাস্থ্যবান থাকবা, অসুস্থ হবা না। এটা আরেকবার রিড আউট করি। হাইজিন ইজ ইম্পর্টেন্ট ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যবিধি খুবই গুরুত্বপূর্ণ।
It includes practices like washing hands, brushing teeth, and bathing regularly. এই স্বাস্থ্যবিধির মধ্যে মানে তুমি যে একটা স্বাস্থ্যবিধি ফলো করছো সেটার মধ্যে কি কি রয়েছে? প্রতিদিন দাঁত মাজা, হাত ধোয়া এবং গোসল করা। তাহলে বি নাম্বার হচ্ছে রেগুলারলি। কিপিং ক্লিন প্রিভেন্টস দ্য স্প্রেড অফ ডিজিজ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা রোগবালাই ছড়াতে বাধা দেয়। গুড হাইজিন মেক্স পিপল ফিল ফ্রেশ অ্যান্ড কমফোর্টেবল। সুস্বাস্থ্য মানুষকে প্রাণবন্ত এবং কমফোর্টেবল মানে কি আনন্দদায়ক অনুভব করতে সাহায্য করে। ইট ইজ ইম্পর্টেন্ট টু কিপ ইউর হোম অ্যান্ড সারাউন্ডিং ক্লিন। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার বাড়ি এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখা। পার্সোনাল হাইজিন প্রটেক্টস ইউ ফ্রম জার্মস। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি তোমাকে রোগ জীবাণু থেকে এবং রোগ জীবাণু ছড়ানো থেকে তোমাকে কি করে? রক্ষা করে। স্কুলস টিচ দ্য চিলড্রেন দ্য ইম্পর্টেন্স অফ হাইজিনিক হ্যাবিটস। স্কুলগুলো বাচ্চাদেরকে স্বাস্থ্যকর অভ্যাসের গুরুত্ব সম্পর্কে শেখায়। ইউজিং ক্লিন ওয়াটার ফর ড্রিঙ্কিং অ্যান্ড কুকিং ইজ এসেনশিয়াল। পরিষ্কার পানি খাবার জন্য এবং রান্নার জন্য খুবই প্রয়োজনীয়। A healthy environment depends on proper waste disposal. একটা স্বাস্থ্যকর পরিবেশ নির্ভর করে সঠিক বর্জ্য নিষ্কাশনের উপর। Everyone should practice good hygiene to stay safe and healthy. তাহলে অন হচ্ছে এস নাম্বার আর আই নাম্বার কি হবে? এই যে এইটা মানে নিরাপদ এবং সুস্থ থাকার জন্য প্রত্যেকেরই ভালো স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস করতে হবে। হাইজিন ইজ দ্য ফাউন্ডেশন অফ এ লং অ্যান্ড হেলদি লাইফ। সুস্বাস্থ্য হচ্ছে একটা দীর্ঘমেয়াদী এবং সুস্থ জীবনের ভিত্তি। এটা ছিল আমাদের ১ নাম্বার প্রশ্ন। এখন আমরা যাব রাইট ফর্ম অফ ভার্বে। রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমার কাজ কি? প্রথমত জানতে হবে শূন্যস্থানের আগে এবং পরে কি আছে। অলওয়েজ আছে যেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপর এই জায়গাতে দেখো ডিড নট আছে, আবার এখানে আছে হি, আর এই জায়গাতেও কি আছে, এখানেও আছে হি। সর্বপ্রথম তোমাকে কি করতে হবে? দুইটা লাইন পড়তে হবে, দেখতে হবে এই পেসেজটা কোন ফর্মে আছে, পাস্ট নাকি প্রেজেন্টের। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার, হি হ্যাজ 4 সন্স। এটা হ্যাড হবে। হি হ্যাড 4 সন্স। সেখানে একটা বৃদ্ধ কৃষক ছিল যার 4 জন ছেলে ছিল। তার মানে এই পুরো পেসেজটা পাস্ট টেন্সে আছে। তাহলে তোমার কাজ কি? এখানে তুমি পাস্ট টেন্সে সবকিছু ব্যবহার করবা। ওকে, তো আমরা শুরু করি। দে ওয়ার অল গ্রোন আপ। এটা কিন্তু বয়েস করছে। বয়েস করছে কেন? কারণ এই যে গ্রোন এটা একটা ভার্ব, গ্রো ভার্বের বি3 ব্যবহার করা হয়েছে। তারা সবাই বেড়ে উঠছিল। এখন বলবো যে তারা তো নিজে নিজেই বেড়ে উঠছে। তারা কি মানুষ কি নিজে নিজেই বেড়ে ওঠে? কারোর লালন পালনই তো বেড়ে উঠছে, তাই না? তাহলে এই জন্য এটা একটা বয়েস হয়েছে। যেরকম মানুষের জন্ম কিন্তু আপনা আপনি হয় না, সেই জন্য আমরা কি করি? বর্ণের আগে ওয়াজ বা ওয়ার ব্যবহার করি। এটাও কি একটা পেসিভ ভয়েস। কিন্তু তাদের মধ্যে কি একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক ছিল না। দে ওয়ার ডিসঅবিডিয়েন্ট। ডিসঅবিডিয়েন্ট মানে কি? অবাধ্য। তারা অবাধ্য ছিল। অ্যান্ড অলওয়েজ কোয়ারেলড অ্যামং দেমসেলস, মানে তাদের নিজেদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। এটাও কি কোনো না কোনো কারণের ধারায় লেগে থাকতো। এই জন্য এখানে কি হবে? কোয়ারেল যেটা আছে এই শব্দটা ইডি যুক্ত হয়ে কোয়ারেলড হয়ে যাবে। দে ওয়ার ডিসঅবিডিয়েন্ট অ্যান্ড অলওয়েজ কোয়ারেলড among themselves. Clear? The old man was very much dissatisfied with them and tried to make them ইউনাইটেড। বৃদ্ধ লোকটা তাদের জন্য খুবই অসন্তুষ্ট ছিল এবং তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করলো। এইখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই জায়গায় ওয়াজ আছে, এখানে ট্রাইড আছে। তুমি বলবা ওয়াজের পরে ভার্ব যদি যেহেতু ট্রাইড হয়েছে তাহলে এটাও অবশ্যই বয়েস হয়েছে। আসলে কি বয়েস হয়েছে? না, এখানে দুইটাই কি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সে তাদের উপর অসন্তুষ্ট ছিল এবং তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করলো। বাট দে ডিড নট, যেহেতু ডিড নট আছে তারপর কি সবসময় বি ওয়ানই ব্যবহৃত হবে। বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো এখানে কি হবে? পে হবে। ডিড নট, ডু নট, ডাজ নট যাই থাকুক তাদের পরে কি হবে? ভার্বের বি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। দে ডিড নট পে এনি হিট টু হিম। কিন্তু তারা কেউই হিট টু হিম মানে কি কান দেওয়া আর কি, তার কথায় কোনো কান দিল না। অ্যাজ হি ওল্ড অ্যান্ড উইক ডে বাই ডে, যখন ডে বাই ডে দিনের পর দিন বলবে তখন বুঝতে হবে এখানে চলমান কিছু করছে। তাহলে কি হবে এখানে? অ্যাজ হি ওয়াজ গেটিং হবে। অ্যাজ হি ওয়াজ গেটিং, যেহেতু সে দিনের পর দিন বৃদ্ধ হচ্ছিল, গেটিং ওল্ড অ্যান্ড উইক, এবং দুর্বল হয়ে পড়ছিল। হি বিকেম ভেরি অ্যানশিয়াস অ্যাবাউট দেয়ার ফিউচার, সে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ল। অ্যাট লাস্ট, অবশেষে, হি মেড আ প্ল্যান টু টিচ হিজ সন্স হাউ টু লিভ ইন ইউনিটি। অবশেষে একসাথে কিভাবে বাঁচা যায় সেটা তার ছেলেদেরকে শেখানোর জন্য সে একটা পরিকল্পনা তৈরি করলো। সেই পরিকল্পনাটা কি জানো? 4 জন ছেলেকে 4টা লাঠি নিয়ে আসতে বলে, তারপর সেই 4টা লাঠিকে একসাথে রেখে ভাঙতে বল। তারা কেউ ভাঙতে পারে না। তারপর 4 জনকে একটা একটা লাঠি দেয়, তারা সবাই একটা একটা লাঠি ভেঙে ফেলে। তখন বোঝায় যে তোমরা যখন একসাথে থাকবে তখন তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, কিন্তু তোমরা যখন আলাদা আলাদা ভাবে থাকবে, এভাবে ঝগড়া করবে, কেউ কারোর সাথে মিলবে না, তখন কিন্তু যে কেউ তোমাদেরকে এভাবে
একটা লাঠির মতো ভেঙে ফেলতে পারে, তোমাদের ক্ষতি করতে পারে। এটাই ছিল এই গল্পের লেসন। এখন আমরা চেঞ্জিং সেন্টেন্স দেখবো। এখানে ভুল আছে, এটা রাইট ফর্ম অফ ভার্ব না, এটা কি চেঞ্জিং সেন্টেন্স মানে ট্রান্সফরমেশন। ফ্লাওয়ার্স আর ভেরি বিউটিফুল, এটা কি এক্সক্লামেটরি না? যখনই তোমাকে এক্সক্লামেটরি বলবে তখন তুমি কি করবা? হয় হাউ ব্যবহার করবা, নয় হোয়াট এ ব্যবহার করবা। এ কখন ব্যবহার করবা? যখন ওই সেন্টেন্সটার মধ্যে একটা এ বা এন যেটাই থাকুক সেরকম আর কি হোয়াট এ বা এন ব্যবহার করবা, আদারওয়াইজ কিন্তু হাউ ব্যবহার করবা। এরপরে এখানে যে বেরি থাকবে বা গ্রেট থাকবে যাই থাকুক, তারপরে যা আছে সব লিখে ফেলবা। লিখার পরে সেই সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বটা লিখে জাস্ট একটা এক্সক্লেমেশন সাইন দিয়ে দেবে, তাহলেই তোমার উত্তরটা হয়ে যাবে। কি হবে দেখো, এখানে কি বলছে? ফ্লাওয়ার্স আর ভেরি বিউটিফুল। এখানে কি এ আছে? এ নাই, তাই আমরা এখানে কি ইউজ করব? হাউ লিখবো। লিখলাম। এরপর কি বললাম? বেরি থাকলে বেরিটা উঠাই দেবো এবং এরপরে যেটা থাকবে সেটাকে লিখে ফেলো। তাহলে এখানে কি লিখবো? হাউ বিউটিফুল। এরপর সেন্টেন্সের যে সাবজেক্ট এবং ভার্ব আছে সেটাকে নিয়ে আসা। তাহলে ফ্লাওয়ার্স আর, এটাই ছিল এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি এ থাকতো তাহলে আমরা হোয়াট এ বিউটিফুল লিখতাম। তবে একটা জিনিস খেয়াল রাখবা, প্রিপোজিশন থাকলে, যদি এখানে বিউটিফুল থাকতো, বিউটিফুল থাকার পর যদি কোনো প্রিপোজিশন যুক্ত কোনো অংশ থাকতো, সেক্ষেত্রে কিন্তু সেই অংশগুলো ম্যাক্সিমাম টাইমে এই সাবজেক্ট এবং ভার্বের পরে ব্যবহৃত হয় অর্থের সাথে সামঞ্জস্য রেখে। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখ। দে স্প্রেড আ সুইট স্মেল মেক নেগেটিভ। যখনই দেখবে এই স্প্রেড শব্দটা আছে, এই যে স্প্রেড, এটার মানে কি ছড়ানো, ছড়াচ্ছে। তাহলে এটার যে নেগেটিভ শব্দটা যখন নেগেটিভ করবা তখন এইটার পরিবর্তে সবসময় নট স্টপ ব্যবহার করবা। নট স্টপ। আর এই জায়গায় থাকবে ডু ভার্ব। এখন ডু ভার্বের মধ্যে কি আছে? ডু আছে, ডিড আছে, ডাজ আছে, তাই না? তাহলে এই ডো ডিড ডাজ এটার আগে যেই সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী ডো ডিড ডাজটা বসবে, তারপর নট স্টপ মানে ছড়ানো বন্ধ করছে না। এটা স্প্রেড মানে কি ছড়াচ্ছে, আর নট স্টপ মানে কি বন্ধ করছে না। বন্ধ করছে না মানে কি ছড়াচ্ছে না। তাহলে কি হবে এটা? দে স্প্রেড আ সুইট স্মেল মানে কি ফুলগুলা সুগন্ধ ছড়ায়। দে ডু নট স্টপ আ সুইট স্মেল, তার সুগন্ধ ছড়ানো বন্ধ করেন। ক্লিয়ার? ফ্লাওয়ার্স মেক গার্ডেন্স কালারফুল। ফুলগুলা কি করে? বাগানকে রঙিন করে তোলে, তাই না? করতে বলছে কি? ইন্টারোগেটিভ করতে বলছে। এখানে ভালো করে দেখবা, মেইনলি ভার্বটাকে দেখবা, ভার্বটা কোন ফর্মে আছে। তোমরা অনেক সময় এইটাকে দেখো, সাবজেক্ট দেখো, এই দেখো, এত কিছু দেখার দরকার নাই। দেখবা কি? ভার্ব দেখবা। ভার্বের সাথে যদি এস ইএস থাকে, কি থাকে? এস ইএস থাকে তাহলে আসবে ডাজ। যদি এস ইএস না থাকে তখন দেখবা ইডি আছে কিনা। ইডি থাকলে আসবে ডিড। এখন যদি দেখো ইডি নাই কিন্তু সেই শব্দটার মেইন ফর্মও নাই। মেইন ফর্ম মানে কি? বি ওয়ান। ধরো দেখলা ডু আছে মেইন ফর্ম, কিন্তু এক জায়গায় গিয়ে দেখলা ওয়ান্ট আছে, এটা কি? ভার্বের বি টু, কারণ গো হচ্ছে মেইন ফর্ম, তাই না? তো এরকম যদি থাকে তখন আনবা কি? ডিড আনবা। আর যদি দেখো এস বা ইয়েস নাই, তারপর আবার ভার্বের বি টু নাই মানে পাস্ট ফর্মও নাই, তখন আনবা কি? ডু আনবা। তবে একটা ক্ষেত্রে খেয়াল রাখবা, কিছু কিছু শব্দ আছে যেগুলোর পাস্ট ফর্ম নাই। যেরকম রিড, এই শব্দটা কি? এটাই ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাই ভার্বের পাস্ট ফর্ম, এটাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? তো যখন রিড থাকবে তখন কি করতে হবে? তোমাকে আগের সেন্টেন্স গুলো দেখতে হবে যে কোন টেন্সে আছে, সেই অনুযায়ী তুমি সেখানে একটা ডু ভার্ব আনবা। ঠিক আছে? আর ডু ভার্ব কখন আনে? যখন সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, তখন ডু ডিড ডাজ এগুলোকে আনা হয়। তাহলে এখানে কি হবে? যেহেতু মেক ভার্বের সাথে কোনো এস বা ইয়েস নাই, আর মেকটাই হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, সো এখানে আমরা কি আনবো? ডু আনবো। ডু। তারপর যেহেতু ইন্টারোগেটিভ করতে বলছে আর এই সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ, তাই এটাকে আমাদের নেগেটিভ করতে হবে, ডোন্ট। এরপর কি? ফ্লাওয়ার্স, সাবজেক্টটাকে নিয়ে আসলাম। ডোন্ট ফ্লাওয়ার্স কি হবে? মেক। এরপর গার্ডেন্স, তারপর কি? কালারফুল। লিখে একটা কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। এই কোশ্চেন মার্ক না দিলে তুমি পুরোটা যে করছো না, করার পরও তোমার মার্কসটা কেটে দেবে, এক মার্কও দিবে না। কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, মেইন সাইনই হচ্ছে ইন্টারোগেশন। এই ইন্টারোগেশন সাইনটা যদি তোমরা না দাও তাহলে তোমাদের উত্তরটাই কেটে দিবে। এখন তুমি এত কষ্ট করে লাস্টে গিয়ে কোশ্চেন মার্ক দাও নাই আর পরীক্ষায় পেলে জিরো, তখন মন খারাপ হয়ে যাবে না? তাই এটা কিন্তু একদম ভোলা যাবে না। এটা প্লাস এই এক্সক্লেমেশন সাইন, এই দুইটা জিনিস কখনোই ভোলা যাবে না, কারণ এই দুইটা হচ্ছে কি এই সেন্টেন্সের বৈশিষ্ট্য। এগুলো বাদ দিলে সেন্টেন্স বুক। এরপরে দেখো, পিপল লাভ ফ্লাওয়ার্স, সাম ফ্লাওয়ার্স ব্লুম ইন সামার অ্যান্ড সাম ইন উইন্টার। মানুষ ফুল ভালোবাসে, কিছু ফুল গরমে ফোটে, কিছু ফুল শীতের বেলা ফোটে। বিস কালেক্ট নেকটার ফ্রম ফ্লাওয়ার্স। বিস মানে কি? মৌমাছি। মৌমাছি কি করে? ফুল থেকে মধু সংগ্রহ করে। ফ্লাওয়ার্স অ্যাড বিউটি টু নেচার বলছে পাস্ট টেন্স করার জন্য। পাস্ট টেন্স করতে হলে কি করতে হবে? জাস্ট ভার্বটাকে বি থ্রিতে নিতে হবে। এখানে অ্যাড আছে, এটাকে আমাদের কি করতে হবে? অ্যাড করে দিতে হবে, তাহলে সেটা কি হয়ে যাবে? বি থ্রি হয়ে যাবে। ফ্লাওয়ার্স অ্যাডেড বিউটি টু নেচার, এটাই হচ্ছে কি পাস্ট ফর্ম, কারণ পাস্ট টেন্সের রুলস কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম মানে ভার্বের বি টু, এটা হলেই সেটা কি হয়ে যাবে? পাস্ট টেন্স হয়ে যাবে।
দে আর ইউজড ডেকোরেশন, ফুল তো নিজে নিজেই ইউজ হতে পারে না, তাকে মানুষ ইউজ করে কেন? সাজানোর জন্য। তাহলে কারোর দ্বারা ইউজ হচ্ছে, এই জন্য এটা কিন্তু ভয়েস এসে। দে আর ইউজড ডেকোরেশন। ডিস্ট্রয়িং ফ্লাওয়ার্স ইজ ব্যাড, ফুল নষ্ট করে ফেলা খুবই খারাপ। উই মাস্ট টেক কেয়ার অফ ফ্লাওয়ার্স, আমাদের অবশ্যই ফুলের যত্ন নিতে হবে। এটাকে কি করতে হবে? ইম্পারেটিভ করতে হবে। ইম্পারেটিভ করার ক্ষেত্রে জাস্ট তিনটা নিয়ম মনে রাখবা। যদি দেখো কোনো সেন্টেন্স ইউ দিয়ে শুরু হয়েছে, যদি দেখো কোনো সেন্টেন্স ইউ দিয়ে শুরু হয়েছে এবং সেটাকে ইম্পারেটিভ করতে বলছে, তাহলে ইউ থেকে শুরু করে ইউ এর সাথে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হচ্ছে হয় শুড থাকবে, নয় মাস্ট থাকবে, নয় অট টু থাকবে। এই তিনটা থাকবে, অথবা ফিউচার টেন্সে শ্যাল উইল থাকতে পারে। যেটা থাকবে না সেই পর্যন্ত উঠাই দিবা, উঠাই দিয়ে সেই ভার্বটা দিয়ে শুরু করবা। সাপোজ ধরো এখানে ছিল ইউ, ইউ মাস্ট টেক কেয়ার অফ ফ্লাওয়ার্স, তাহলে কি করতা? ইউ থেকে মাস্ট পর্যন্ত কেটে দিতা, টেক কেয়ার এর টি বড় হাতের হতো, টেক কেয়ার অফ ফ্লাওয়ার্স এতটুকু কি ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যেত। আর যদি নেভার থাকে, নেভার যুক্ত সেন্টেন্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে নেভারের আগে যা আছে সব উঠাই দেবা, নেভারের পরে যা আছে সব বসাই দেবে। এখন নেভারের পরে ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় সেটাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে নেবা, নিয়ে তারপরে করবা। যেরকম যদি থাকতো টোল্ড থাকে, তাহলে সেটা টোল্ড না, সেটা টেল হবে, নেভার টেল এর লাভ, এরকম হবে। ঠিক আছে, এইভাবে ইম্পারেটিভ করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর রুল। থার্ড রুল হচ্ছে ইউ নাই, নেভার নাই, আবার নেভার যুক্ত আছে সাপোজ ধরে নাও, কিন্তু সেই সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ফার্স্ট পারসন বা থার্ড পারসন আছে, ফার্স্ট এবং থার্ড পারসন। ফার্স্ট পারসন কারা? আমি, আমার সাথে যারা যুক্ত আছে সবাই, আমি, আমরা, এই সবগুলোই কি ফার্স্ট পারসন। থার্ড পারসন কারা? আমি এবং তুমি ছাড়া এই ববে আছে যারা, মানে এই পৃথিবীতে আছে যারা, সবাই থার্ড পারসন। তাহলে ইউ ছাড়া, আই ছাড়া, ইউ ছাড়া, উই ছাড়া যা আছে সবই কি থার্ড পারসন সিঙ্গুলার। ইট হতে পারে, নাম হতে পারে, দে হতে পারে, সবকিছু। এরা যখন থাকবে তখন এই সেন্টেন্সের শুরুতে তোমাদের একটা ল্যাট আনতে হবে। ল্যাট এনে যেই পার্সনটা থাকবে, সেটা ফার্স্ট পার্সন হোক থার্ড পার্সন হোক, তাদের অবজেক্টিভ ফর্মটা তোমাদের ব্যবহার করতে হবে। এরপরে এই যে শুড, মাস্ট, অট টু, এদের পরের যে অংশটা আছে না, সেই অংশটা লিখে দিবা, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এখন যদি নেভার থাকে, নেভার যুক্ত থাকে, কিন্তু সেটা সাবজেক্টে যদি ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন থাকে, সেক্ষেত্রেও সেম কাজটাই করবে। সেক্ষেত্রে আবার নেভার থেকে শুরু করে বাকিটা লিখে ফেলো না, সেক্ষেত্রেও ল্যাট ইউজ করবে। ঠিক আছে, এই ছিল 3টা নিয়ম। তাহলে এটা কি করবা? এখানে কি শুরুতে ইউ আছে? নাই তো, আছে কি? উই আছে। তাহলে আমাদের কি করতে হবে? একটা লেট নিয়ে আসতে হবে, এবং উই এর অবজেক্টিভ ফর্ম কি? আস, তাই না? লেট আস, তারপর কি বাকি যা আছে তাই, মাছটা উঠাই দিয়ে মাছটার পরে যা আছে তাই, লেট আস টেক কেয়ার অফ কি ফ্লাওয়ার্স। ক্লিয়ার? এটা ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আসো পাংচুয়েশন। পাংচুয়েশনের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলেই হবে। প্রথমত দেখতে হবে পুরো পেসেজটা কি ন্যারেশন ফর্মে আছে কিনা। ন্যারেশন ফর্মে মানে সেইড, হি, শি, এরকম কিছু থাকলে সেটা হচ্ছে ন্যারেশন ফর্ম। যদি এরকম ফর্মে থাকে তাহলে কি এটার আগে, মানে সেট থেকে তারপর যদি প্রোনাউন থাকে বা নাউন থাকে, তাহলে এর পূর্বের যে সেন্টেন্সটা আছে না, সেই সেন্টেন্সটা সবসময় কি তারই হবে। মানে এর পূর্বে যে বাক্যটা, যে কথাটা, যে স্পিচটা আছে, সেটা সবসময় তারই হবে। কিন্তু যদি এরকম থাকে হি সেড, তাহলে এর পরে যে বাক্যটা সেটা তার হতে পারে, আবার এর আগের যে বাক্যটা এটাও কি তার হতে পারে। বুঝলা? এক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে এই বাক্যটা তার কিনা, এই বাক্যটা তার কিনা, কারণ অনেক সময় এখানে ফুল স্টপ হয়ে যেতে পারে। বুঝছো? এটা একটু ভালো করে দেখে নিন। আর যদি নর্মাল সেন্টেন্স হয় সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে সাবজেক্ট এবং ভার্ব দেখতে হবে। যেখানে যেখানে সাবজেক্ট এবং ভার্ব আছে সেখান থেকে নতুন সেন্টেন্স শুরু হবে। এর আগে দেখবো লিঙ্কার টিঙ্কার আছে কিনা, বা কোনো কিছু অ্যাড আছে কিনা, যেরকম দেন, অ্যাজ, এরকম অ্যাড আছে কিনা, সেগুলো একটু দেখে নেবা। যদি দেখো এই বাক্যটা আগের বাক্যের সাথে ডিপেন্ড করতেছে, তাহলে সেক্ষেত্রে কমা টমা ইউজ করবা, অন্যথায় ইউজ করবা না। তাহলে এখন দেখো এই পাংচুয়েশনের মধ্যে কি হচ্ছে। এটা দেখতে সোজা মনে হচ্ছে কারণ এটা ন্যারেশন টাইপের না, এটা একদম ইজি একটা পাংচুয়েশন, কিন্তু খুবই জঘন্য টাইপের পাংচুয়েশন। প্রথমবার কেউ করতে গেলে এটা ভুল করবা, কারণ কোথায় সেন্টেন্স শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে এটা নিয়ে একটু কনফিউজ হয়ে যায়। যাই হোক, দ্য ক্যাপ সেলার, টুপি বিক্রেতা, ওয়াজ সারপ্রাইজড, হি লুকড ফর দ্য ক্যাপস, দেন হি, দেখতেছো সেন্টেন্সটাকে আলাদা করতে হচ্ছে, কি করতে হবে? সাবজেক্ট এবং ভার্ব দেখতে হবে। দ্য ক্যাপ সেলার ওয়াজ, এখানে আছে সারপ্রাইজড, টুপি বিক্রেতা অবাক হলো। এখন এই অবাক হওয়া দেখে আবার তোমরা এক্সক্লেমেশন সাইন ইউজ করো, এখানে কি ফুল স্টপ হবে, আর এইটিটা বড় হাতের হবে। কেন অবাক হলো পুরো পেজটা পড়লেই জানতে পারবা। হি লুকড ফর দ্য ক্যাপস, সে তার টুপিগুলা খুঁজছিল, তাহলে এই হিটা বড় হাতের, এখানে কি হবে? ফুল স্টপ হবে। দেন হি হিয়ার্ড সাম সাউন্ড, এরপর সে কিছু শব্দ শুনতে পেল, কোথায়? অ্যাবভ হিজ হেড, এই জায়গায় শেষ। তারপর সে তার মাথার উপর থেকে কিছু শব্দ শুনতে পেল। এরপর কি হলো? হি লুকড আপ, সে উপরের দিকে তাকালো, এখানেও শেষ, ফুল স্টপ। তারপর হি কুড নট বিলিভ হিজ আইস, সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না, তার মানে কি সে অবাক হয়েছিল। এই ক্ষেত্রে কিন্তু অবাক, তার চোখগুলো অবাক হয়েছিল কারণ সে চোখগুলোকে বিশ্বাস করতে পারছিল না। আর অবাক হওয়ার ক্ষেত্রে, আশ্চর্য হওয়ার ক্ষেত্রে কি একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকতে হবে, আর এই হি এর এজটা কি হবে? বড় হাতের হবে। তারপর দ্য মাঙ্কিজ ওয়ার
ওয়ারিং দ্য ক্যাপস, এখানে ফুল স্টপ হবে, এখানে কি হবে, দা হবে। ক্লিয়ার? এটাই ছিল এই পাংচুয়েশনের সমাধান। যদি তোমাদের এই 4টা প্রশ্নের মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে বাসায় বসে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে সেই কোশ্চেনটাও কমেন্ট করে দিতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। এতক্ষণ পাশে থেকে সম্পূর্ণ ক্লাসটা করার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে অবধি সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।